হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। সামনেই 2024 মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের প্রশ্নবিচিত্র তোমাদের প্রত্যেককে দিয়ে দিয়েছে। আমরা বলেছিলাম যে পর্ষদের প্রশ্নবিচিত্র দেওয়া মাত্র সেটা সমাধান করে দেবো। দুটো পেপার আমরা সমাধান করে দিয়েছি। 3 নম্বর পেপার যেটা আছে সেটা ইংলিশে আছে। তারপরে যেটা আছে যোধপুর পার্ক, পেজ নাম্বার 383, যোধপুর পার্ক বয়েজ স্কুল, সেটা আমরা আজকে সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, এর আগের যে দুটো পেপার আমরা ছেড়েছি 36 নাম্বার করে, পুরো শর্ট কোশ্চেন যেটা 1 নম্বর আর 2 নম্বর 36 নাম্বার করে সমাধান করে ছেড়েছি, সেগুলো তোমরা দেখবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের মাধ্যমিকের জন্য সেগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকের পেজটা আমরা যোধপুর পার্ক বয়েজ স্কুলের যে পেপারটা আছে সেটা স্টার্ট করছি। MCQ 1-এর যেটা আছে, বার্ষিক 10% সরল সুদের হারে টাকার 2 মাসের সুদ। একের দাগের একেরটা বার্ষিক 10% সরল সুদের হারে, মানে সুদের হার 10% সরল সুদের হারে টাকার 2 মাসের চেয়েছে। টাকার 2 মাসের সুদ চেয়েছে। 2 মাসটাকে, এবার সুদের হার তো বার্ষিক, তাহলে মাসটাকেও বছরে নিয়ে যেতে হবে। 2 মাস মানে 2/12 বছর। ঠিক আছে? 12 মাসে 1 বছর, 1 মাস সমান এইভাবে 12 মাস 1 বছর, 1 মাসে 1/12 বছর, 2 মাস = 2/12 বছর হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে সুদ কত হচ্ছে? PRT/100, টাকা, আর কত 10, টি হচ্ছে B/12/100, এইটা হচ্ছে সুদ। তাহলে এই 0 কেটে গেল, তাহলে এখানে থাকছে AB/120, এটা হচ্ছে সুদের পরিমাণ। AB/120 টাকা, AB/120 টাকা। ঠিক আছে? এটা আছে একেরটা, অপশন বিতে আছে, তাহলে অপশন বি অ্যান্সার হবে। একেরটা আছে অপশন বিতে, তাহলে একের দাগের একের এইভাবে লিখবে, একের দাগের একের অপশন বি, AB/120 টাকা হলো। এইভাবে প্রপার অ্যান্সারটা লিখবে, কোষে দেখানোর দরকার নেই। তোমরা চাইলে কোষে দেখাতে পারো, যদি রাফে ক্যালকুলেশন করে অ্যান্সারটুকু লিখে দাও তাও হবে। নেক্সট দেখো পরেরটা, একের দাগের দুইয়েরটা। কি বলেছে একের দাগের দুইয়েরটা? একের দাগের দুইয়েরটা বলেছে, একটি বৃত্তের কেন্দ্র ও ব্যাস AB, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। এইটা মনে করো একটা বৃত্তের কেন্দ্র ও ব্যাস AB। আচ্ছা, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে। এইখানে মনে করো এইটা আছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস AB, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ABC কোণ 65, ABC কোণ, এই কোণটা 65 বলেছে। ABC কোণ 65, ভালো করে দেখে নাও। ABC কোণ 65। আচ্ছা, DAC কোণ 40, DAC কোণ 40 ডিগ্রি। তাহলে DAC কোণ এটা যোগ করলাম, DAC কোণ 40 ডিগ্রি। তাছাড়া এটা 90 ডিগ্রি হয়ে যাবে, অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে? এটা 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে? এবার দেখো, এবার বলেছে যে BCD এর মান কত? BCD, এই সম্পূর্ণ মানটা আমাদের নির্ণয় করতে হবে। সম্পূর্ণ মানটা নির্ণয় করতে হবে। দেখো এটা যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এইটা 65 বললে এটার মানটা কত হবে? 180 - 65। 180 - 65 মানে এটা কত হয়ে যাচ্ছে? 115 ডিগ্রি। 115 হচ্ছে, 180 থেকে 65 বিয়োগ করলে 115 হচ্ছে। তাহলে এইটা একটা ত্রিভুজ, ACD একটা ত্রিভুজ। এর কোণগুলো হচ্ছে, একটা কোণ 115, একটা কোণ 40। তাহলে এই কোণটার মান কত হবে? 180 থেকে এদের সমষ্টিটা বিয়োগ করলেই হবে। তাহলে 180 মাইনাস এইটা হয়ে যাচ্ছে 115 প্লাস 40, কত হচ্ছে? 140, 50, 155 হচ্ছে। তাহলে এই কোণটার মান কত আসছে? এই কোণটার মান কত হয়ে যাচ্ছে? এই কোণটার মান হচ্ছে যে এই দুটো সমষ্টি 155, তাহলে এই কোণটার মান হচ্ছে 60, 70, 80, 25 ডিগ্রি। তাহলে এইটা 25 ডিগ্রি হচ্ছে। তাহলে BCD পুরো কোণটার মান চেয়েছে, এইটা 90 প্লাস 25, মান হচ্ছে 90 প্লাস 25, 90 এর সঙ্গে 25 যোগ করলে 115 ডিগ্রি হচ্ছে। তাহলে কোণ BCD এর মান 115 ডিগ্রি হচ্ছে। বুঝতে পারলে? দেখো ভেঙে ভেঙে কষে দেখিয়ে দিয়েছি। 115 ডিগ্রি, এটা অপশান সিতে 115 আছে, তাহলে অপশান সি অ্যান্সার হবে। একের দাগে দুইয়ের অপশান সি 115 ডিগ্রি, এইভাবে অ্যান্সার লিখবে। এটা 65 বলেছে, এটা 65 হলে এটা 115 হবে। 180 থেকে বিয়োগ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। আচ্ছা, এইটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল 90 ডিগ্রি, তাই এইটা 40, তাহলে এইটা একটা ত্রিভুজ, এটা 40 বলে দেওয়া আছে।
তাহলে এই ACD ত্রিভুজের এই কোণ জানা, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে আমরা 180 থেকে এই দুটো সমষ্টি বিয়োগ করে দিলে এই মানটা পেয়ে যাচ্ছি, পাচ্ছি আমরা ওই মানটা। আচ্ছা, তারপরে এটা 90 ডিগ্রি আর এই মানটা আমরা 25 পাচ্ছি, 90 আর 25 যোগ করলেই পুরো মানটা চলে আসছে, BCD এর মান চলে আসছে। নেক্সট দেখো তিনেরটা কি বলেছে দেখো, তিনের অঙ্ক। তিনেরটা বলেছে যে 5x² - 3x + k = 0, 5x² - 3x + k = 10 আছে, 5x² - 3x + k = 10 বলা আছে। এইটা একটা সমীকরণ, ঠিক আছে। এই সমীকরণের বীজ দুটির গুণফল -2 হলে k এর মান কত হবে, এটাকে এই আকারে লিখতে হবে, বা 5x² - 3x + k - 10, কেটাকে বাঁ দিকে নিয়ে আসা হলো। এর দুটো বীজের গুণফল কত হবে, বীজ দুটির গুণফল, তাহলে যদি আলফা বিটা দুটো বীজ হয় তাহলে বীজ দুটোর গুণফল হবে আলফা বিটা = c/a হয়, যোগফল হচ্ছে -b/a আর গুণফল c/a, c হচ্ছে k - 10/5 c/a। শর্তানুসারে গুণফলের মানটা বলে দিয়েছে, শর্তানুসারে k - 10/5 কত হবে, k - 10/5 গুণফলের মান -2 বলা আছে, তাহলে এটা -2 হচ্ছে, বা k - 10 সমান কোনাকুনি গুণ করলে -10, বা k এটা দিকে গেলে পজিটিভ 10 - 10, বা k সমান 0 হয়ে যাচ্ছে, k এর মান 0। এটা অপশান সিতে আছে, অপশান সি এ 0 আছে, তাহলে অপশান সি আনসার হবে, তিনেরটা অপশান সি। একের দাগে তিনের অপশান সি 0 অ্যান্সার হলো। নেক্সট দেখো চারের দাগে শুরু করছি। দেখো কি বলেছে চারের দাগে, tan θ + cot θ = 2 হলে tan এর পাওয়ারে 2024 θ + cot এর পাওয়ারে 2024 θ এর মান কত। এই ধরনের একটা অঙ্ক করেছিলাম আমরা, sec আর cos দিয়ে, একটা পেজে ছিল, এর আগে দুটো পেজের মধ্যে একটা পেজে ছিল। এটা tan আর cot আছে, ওখানে cos আর sec ছিল। tan θ + cot θ = 2, বা এটা tan θ, cot মানে কি 1/tan, তাহলে 1/tan θ হলো, বা এটা tan θ লসাগু, তাহলে এটা হয়ে যাবে tan² θ + 1 = 2 হচ্ছে, বা tan² θ + 1 = 2 tan θ হয়ে গেল, কোনাকুনি গুণ করে দিলাম। বুঝতে পারলে এখনো পর্যন্ত, কটটাকে 1/tan করেছি, লসাগু করে সিম্পলিফাই করা আছে, একদিকে আনছি মানটা, তাহলে tan² θ - 2 tan θ + 1 = 0, বা এইটা হয়ে যাচ্ছে tan θ - 1 তার হোল স্কোয়ার = 0, অতএব tan θ - 1 = 0, বা tan θ সমান 1 হচ্ছে। tan θ যদি 1 হয় তাহলে cot θ এর মান কত হবে, তাহলে cot θ মানে 1/tan θ, তাহলে 1/1 মানে 1ই হবে, cot θ মানে 1 হবে, তাহলে অতএব এইটা আছে tan এর পাওয়ারে 2024 θ প্লাস cot এর পাওয়ারে 2024 θ। এটা মানে কি, এটা মানে হচ্ছে tan θ এর পাওয়ারে 2024 প্লাস cot θ এর পাওয়ারে 2024, tan θ এর পাওয়ারে তার মানে 1 এর পাওয়ারে 2024 প্লাস এখানেও 1 এর পাওয়ারে 2024, তাহলে 1 এর পাওয়ারে যে মানই হোক 1ই হবে, এটা 1, একইভাবে এই দিকটাতেও 1 হবে, তার মানে 2 আসছে। বুঝতে পারলে প্রসেসটা, একদমই সহজ অঙ্ক। দেখো তাহলে একের দাগের চারের কোন অপশানে আছে, এটা আছে অপশান সি আছে, তাহলে অপশান সি অ্যান্সার হবে, অপশান সি 2। দেখে নাও অঙ্কটা। নেক্সট দেখো পাঁচের অঙ্ক। পাঁচের অঙ্ক কি বলেছে, পাঁচের অঙ্কে বলা আছে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি রাখলে আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত হবে। মনে করো ঘনক মানে কি, তার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান। এবার দুটো ঘনককে আমরা পাশাপাশি রাখছি, তার প্রস্থ এবং উচ্চতা ঘনকের তাদের বাহুর দৈর্ঘ্য বলেছে 2√6 এত সেমি, ঠিক আছে। দুটোকে পাশাপাশি রাখলে তার দৈর্ঘ্যটা শুধুমাত্র বেড়ে যাবে, ডবল হয়ে যাবে, 2√6 + 2√6 যোগ হয়ে 4√6 হয়ে যাচ্ছে, আর প্রস্থ আর উচ্চতা একই থাকবে, 2√6 করেই থাকবে।
প্রস্থ আবার বলছি যেটা দুটো ঘনকে পাশাপাশি রাখলে সেটা একটা আয়তঘনকে পরিণত হবে। আয়তঘনকে পরিণত হলে তার দৈর্ঘ্যটা 2√6 + 2√6, দুটো যেহেতু পাশাপাশি রাখা হয়েছে দৈর্ঘ্যটা অ্যাড হয়ে যাবে, যোগফল হয়ে যাবে। আর যেটা উচ্চতা আর প্রস্থ সেটা 2√6ই থাকবে। তাহলে কর্ণ কত হবে? কর্ণ বের করার ফর্মুলা আয়তঘনক, সেটা দুটোকে পাশাপাশি রাখলে ঘনকটা আয়তঘনকে পরিণত হচ্ছে। তাহলে কর্ণ বের করার ফর্মুলা √2 দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে হয়ে যাচ্ছে কর্ণ, এটা দৈর্ঘ্য হচ্ছে 4√6, দুটো যোগফল, এই যে 2√6 প্লাস 2√6, এতটা 2√6 আবার এতটা এইটা, তাহলে দুটো যোগ হয় এটা 4√6 হচ্ছে। ঠিক আছে, এত সেমি। তাহলে এইটা স্কোয়ার দৈর্ঘ্য, প্রস্থ এইটা আর উচ্চতাও এইটা, এত সেমি হচ্ছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে, দেখো 4 × 4 = 16, 6 × 16 = 96, √6 এর স্কোয়ার একটা 6, √6 এর স্কোয়ার করলে 6 হবে। তাহলে 4 × 4 = 16, 6 × 16 = 96, 2 দুগুণে 4, 4 × 6 = 24, 2 দুগুণে 4, 4 × 6 = 24, এত সেমি হচ্ছে। ঠিক আছে, এইখানে হয়ে যাচ্ছে 96 আর 24 কত হচ্ছে? 96 আর 24 120, 120 সঙ্গে 24 144, এত সেমি সমান ±12 হচ্ছে। অতএব কর্ণ সমান 12 সেমি, পজিটিভটা হবে 12 সেমি। ঠিক আছে, যেটা অপশানে আছে কোনটা? এটা অপশানে আছে, অপশান ডি অ্যান্সার হবে। ঠিক আছে, 5-এর 1-এর দাগের 5, অপশান ডি 12 সেমি, এটা অ্যান্সার। ঠিক আছে, 1-এর দাগের 5, অপশান ডি 12 সেমি, 1-এর দাগের 5-এরটা অপশান ডি 12 সেমি হবে। হ্যাঁ, ডি এরটা হবে অবশ্যই। নেক্সট দেখো 6-এরটা, 6-এর কি বলেছে দেখি। 6-এরটা বলে দিয়েছে a ≠ 0 এবং x1 to xn এর গড় x বার, তার মানে x বার = x1 to xn, তাহলে nটা পদ আছে, x1 + x2 + x3 + ... xn বাই n, nটা পদ, তাহলে কি হয়ে যাবে? x1 + x2 + x3 + ... xn = n x বার, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, n x বার হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে বলছে যে ax1 + ax2 + ax3 + ... axn এর গড় কত হবে? তাহলে ax1 + ax2 ax2 + ax3 + ... axn বাই n। প্রত্যেকটা পদ থেকে প্রত্যেকটা পদে a আছে, a কমন নিয়ে নাও, a কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে? a কমন নেওয়া হচ্ছে, তাহলে x1 + x2 + x3 + ... xn বাই n। এটা ওপর থেকে কমন যাচ্ছে মানে পুরোটা ব্র্যাকেটের আন্ডারে হবে। এটা গুণ হলে ওপরের মানটার সঙ্গে শুধু গুণ হয়, ওপর নিচে দুটোর সঙ্গেই নয়, গুণ হলে শুধু ওপরের পদটার সঙ্গে গুণ হবে। ঠিক আছে, তার মানে এইটার মান কত? এটা হচ্ছে x বারের মান, তার মানে হয়ে যাচ্ছে ax বার, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে ax1 ax2 + ax1 ax2 axn ... axn এর গড় ax বার হয়ে যাচ্ছে। তাহলে 6-এরটা চলে আসছে অ্যান্সার অপশান ডি। তাহলে 1-এর দাগে লিখবে, 1-এর দাগে 6, অপশান ডি ax বার অ্যান্সার হলো। নেক্সট দেখো, এবার যাব আমরা 2-এর দাগে। কি আছে 2-এর দাগে? শূন্যস্থান পূরণের অঙ্কে। 2-এর দাগের অঙ্ক শুরু করছি, শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থান পূরণের অঙ্ক। শূন্যস্থান পূরণের প্রথম অঙ্ক বলেছে একটি অংশীদারি ব্যবসায় দুই বন্ধুর লাভ্যাংশের অনুপাত 2-এর দাগের 1-এরটা। এটাও তোমরা জাস্ট অ্যান্সারটুকু লিখে দিলেই হবে। কিছু যদি না বলা থাকে যে কে কত টাকা দিয়েছে এরকম, বা কিভাবে ভাগ হবে এরকম কিছু যদি না বলা থাকে, তাহলে লাভ্যাংশের অনুপাত যেটা মূলধন অনুপাত সেটাই, বা মূলধন অনুপাতের যেটা হবে সেটাই লাভ্যাংশের অনুপাত। তাহলে লাভ্যাংশের অনুপাত বলে দিয়েছে 5/7 = 2/3। তাহলে এদের লসাগু এটাকে বলেছে, তাহলে মূলধন অনুপাত কত হবে? তাহলে ভগ্নাংশ আকারে আছে, আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে চলে যাচ্ছি। এটা দেখো এদের লসাগু কত? 3 × 7 = 21, 21 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, 21 দিয়ে গুণ করে দিলে এটা কেটে গিয়ে 3 হচ্ছে, তাহলে 3 × 5 = 15 হয়ে যাচ্ছে। একে 21 দিয়ে গুণ করলে 7 হয়ে যাচ্ছে, 7 × 2 = 14। তাহলে মূলধনের অনুপাত লিখবে, শূন্যস্থান পূরণে মূলধনের পূর্ণ বাক্যটা লিখে মূলধনের অনুপাত লিখলে হবে, বা শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে 2-এর দাগে দিয়ে শূন্যস্থান পূরণে 15:14 এটা করে দিলে হবে।
বা কেউ যদি বাক্যটা লিখে শূন্যস্থানের জায়গায় 15:14 লেখো অ্যান্সারটা, মানে শূন্যস্থানের জায়গায় অ্যান্সারটা লিখে দাও তাও হবে। তাহলে এইটা অ্যান্সার হবে 15:14। নেক্সট পরেরটা দেখো, 2-এর দাগে, এটা এ নয় 1-এর হলো। হ্যাঁ আচ্ছা 2-এরটা এখানে করছি। 2-এরটা কি বলেছে দেখো, বলেছে যে x-2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। তাহলে x-2 x-3 এদের মধ্য সমানুপাতি x, মানে এরা পরস্পর ক্রমিক সমানুপাতি, x x-3 এরা ক্রমিক সমানুপাতি। তাহলে x এর মানটা নির্ণয় করতে হবে। এরকম তিনটে সংখ্যা যদি থাকে তাহলে এইরকম হয় x-2 বাই x সমান x বাই x-3। তাহলে এইটা গুণ, x কোনাকুনি গুণ করছি, তাহলে এইটা x-2 ইন্টু x-3 হবে, বা x² ইজ ইকুয়াল টু x² মাইনাস 2x মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস 6। ঠিক আছে, এটা x² কেটে গেল, 3-এর দিয়ে 5x বাঁ দিকে এলে পজিটিভ হয়ে যাবে, 5x ইজ ইকুয়াল টু 6 বা x ইজ ইকুয়াল টু 6/5 হচ্ছে। তাহলে x এর মান, তাহলে দাগ নাম্বার দেবে প্রপার দাগ নাম্বার, 2-এর দাগে 2 প্রপার দাগ নাম্বার দেওয়ার পর এখানে হবে যে x, যে বাক্যটা লিখে শূন্যস্থানের জায়গায় লিখে দিলে হবে। এবার তাছাড়া এখানেও লিখতে পারো যে শূন্যস্থান দিয়ে 6/5, আমি শূন্যস্থান দিয়েই লিখছি এখনো পর্যন্ত, তোমরা এইভাবে করতে পারো, বা বাক্যটা লিখে শূন্যস্থানের জায়গায় অ্যান্সারটা লিখলে সেটা আরও ভালো হবে। ঠিক আছে, নেক্সট দেখো 3-এর দাগেরটা, 2-এর দাগের 3-এরটা। দুইয়ের দাগের 3-এর অঙ্ক, 2-এর দাগের 3-এর কি বলেছে, বলেছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর হলে এটা স্থূলকোণ হয়। এটা বইয়ে আছে, প্রয়োগ আছে, তোমাদের বইয়ে প্রয়োগ প্রমাণ করতে দেওয়া আছে, বা প্রমাণ আছে বইয়ে। বা অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর হলে স্থূলকোণ আর বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হবে। হ্যাঁ, তাহলে এখানে ক্ষুদ্রতর দিয়েছে, ক্ষুদ্রতর হলে এটা অ্যান্সার হবে স্থূলকোণ। ঠিক আছে, শূন্যস্থানে স্থূলকোণ হবে। 5-এরটা দেখো, 4-এরটা দেখো, 2-এর দাগে 4, তাহলে 3-এরটা স্থূলকোণ হলো। 4-এরটা কি বলেছে, tan 35 ইন্টু tan 55 ইজ ইকুয়াল টু সাইন থিটা। এইটা বলে দিয়েছে, বলেছে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান হবে, থিটার সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে। তাহলে এইটা tan 35 আছে, tan 55টা 90 মাইনাস 35 করো, 90 থেকে 35 বিয়োগ করলে 55 হয়, 90 থেকে 35 বিয়োগ করো 55 হবে, ইজ ইকুয়াল টু সাইন থিটা। বা সাইন থিটা যদি এদিকে লিখি তাহলে হয়ে যাচ্ছে tan 35 tan 90 মাইনাস থিটা কট থিটা, তাহলে এটা কট 35 হয়ে যাচ্ছে। তাহলে tan ইন্টু কট মানে 1 হয়, মানে কট মানে 1/tan, তো tan কেটে গিয়ে 1ই হচ্ছে। তাহলে সাইন থিটা সমান, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে এখানে, সাইন থিটার মান 1 হচ্ছে। তাহলে সাইন কতর মান 1, সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন 90, তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু 90। ভুল করেও কেউ সাইন কাটবে না, কাটলে এখানে নাম্বার মাইনাস হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে। তাহলে থিটার সর্বনিম্ন মান 90 ডিগ্রি বা লিখতে পারো, বা π/2ও লিখতে পারো, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে এখানে থিটার সর্বনিম্ন মান বাক্য লিখেও শূন্যস্থানের জায়গায় অ্যান্সারটা লিখতে পারো, বা শুধু শূন্যস্থান দিয়ে 90 ডিগ্রি অ্যান্সার, এটাও করতে পারো, 90 ডিগ্রি লিখলাম, এটা অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এর পরেরটা যেটা বলেছে, এটাও কষার কিছু নেই, পরেরটা জাস্ট অ্যান্সারটুকু বলে দিলেই হবে। বলছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি। নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের, অর্ধগোলক মানে কি এইরকম, তো সমতল মানে শুধু এই তলটাই সমতল, তাহলে অর্ধগোলকের সমতল সংখ্যা একটি হবে, তাহলে একটি, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, একটি। পরেরটা কি বলেছে, আচ্ছা মধ্যমান নির্ণয় করতে হবে। পরেরটা দেখো 2-এর দাগের 3, 2-এর দাগের 5-এর হলো 6-এরটা। যে সংখ্যামালাটা দিয়েছে 10, 11, 9, 7, 13, 8, 14, 10, 11, 10, 11, 9, 7, 13, 8, 14 এই তথ্যটা দেওয়া আছে। ঠিক আছে, এই তথ্যের মধ্যমান নির্ণয় করতে বলেছে। 10, 11, 9, 7, 13, 8, 14, 1, 2, 3, 4, 5, 6, 7টা সংখ্যা আছে। হ্যাঁ, 10, 11, 9, 7,
13 আর 14 7টা সংখ্যা আছে। মধ্যমা নির্ণয় করতে হলে প্রথমত ছোট থেকে বড় সাজাতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা 7, তারপরে 8, তারপরে 9, 7, 8, 9, তারপরে 10, তারপরে 11, 12 নেই, তারপরে আছে 13, তারপরে আছে 14। টোটাল কটা সংখ্যা? 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা। 7টা সংখ্যা হলে এখানে 7টা 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা হলে যে মাঝের সংখ্যা সেটা, যে বিজোড় সংখ্যা হলে যে মাঝের সংখ্যাটা সেটাই মধ্যমা হবে। এদিকে 3টে, এদিকে 3টে পড়ে আছে, মাঝে 10 আছে, তাহলে মধ্যমা 10। তাহলে শূন্যস্থানের জায়গায় 2-এর দাগে 6, শূন্যস্থানের জায়গায় 10 অ্যান্সার হবে। মধ্যমা কত চেয়েছে? মধ্যমা 10 আসছে আমাদের, 10 অ্যান্সার আসছে। ঠিক আছে, মধ্যমা 10, 6 হলো। তাহলে শূন্যস্থান পূরণ কমপ্লিট হলো। এবার আমরা সত্য মিথ্যা শুরু করছি, সত্য মিথ্যার অঙ্ক শুরু করছি। দেখো, তিনের দাগের 1-এর বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা বলেছে। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর। তাহলে 10% হারে 100 টাকার 1 বছরের 10% হারে সরল সুদ কত হচ্ছে? এইটা হচ্ছে 0 0 0 0 কেটে গেল, এটা 10 টাকা হচ্ছে, সরল সুদ 10 টাকা। এক বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, কিন্তু 1 বছরের যেটা প্রথম বছরের ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করলাম ঠিকই, কিন্তু প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয় প্রথম বছরে। দ্বিতীয় বছর থেকে পার্থক্য বাড়তে থাকে। আমরা চক্রবৃদ্ধি সুদ যদি বের করেই দেখাই, P×1 + R/100, এই যে পারে 1 এত টাকা, এটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে এটা একটা কেটে গেল, তাহলে 1-এর 10, এটা লসাগু করলে 10 লসাগু, 10 আর 1-এ 11, এইটা কেটে যাচ্ছে। ঠিক আছে, 1 বছর হচ্ছে এটা 10, 10 + 1 11, তাহলে এখানে চলে আসছে 110, 110। এবার 110 থেকে 100 বিয়োগ করলে এত টাকা, তাহলে সুদ 10 টাকাই হচ্ছে প্রথম বছরে। তাহলে প্রথম বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হয়। ঠিক আছে, 10 বছর 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 1 টাকা বলেছে। তাহলে প্রথম তথ্য যেটা দেওয়া আছে সেটাই মিথ্যা হয়ে গেল, কারণ প্রথম বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হবে, দ্বিতীয় বছর থেকে চক্রবৃদ্ধি সুদের মানটা বাড়তে থাকবে, সরল সুদ একই হারে থাকবে। তাহলে প্রথমটা মিথ্যা হলো। 2-এরটা দেখো, দুইয়েরটা বলেছে কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্তকলা বলা হয়। এই তথ্যটা সত্য। ঠিক আছে, এটা সত্য হবে। দুটি ব্যাসার্ধ, এরকম একটা বৃত্ত কেন্দ্র, এই একটা ব্যাসার্ধ, এই একটা ব্যাসার্ধ, আর এই বৃত্তচাপ, এটা একটা বৃত্তকলা। ঠিক আছে, এটাকে বৃত্তকলাই বলা হয়, এটা সত্য হবে। ঠিক আছে, নেক্সট দেখো 3-এরটা কি বলেছে? x proportional to z। আচ্ছা, তাহলে x সমান আমরা লিখতে পারি k1z। ঠিক আছে, আর একটা কি বলেছে? y proportional to z। এইটা দেওয়া আছে। তাহলে বলেছে xy proportional to z, xy proportional to z, এটা হবে, এটা হচ্ছে যৌগিক ভেদের সূত্র, এটা যৌগিক ভেদের সূত্রে চলে যাচ্ছে। x proportional to z আর x proportional to z হচ্ছে y proportional to z। ঠিক আছে, এটা x proportional to z এবং y proportional to z হলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি হয়? x proportional to z এবং y proportional to z হলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী xy proportional to z হয়। ঠিক আছে, এটা যৌগিক ভেদের সূত্র। x proportional to z, y proportional to z হলে xy proportional to z হবে, যৌগিক ভেদের সূত্র এটা, xy proportional to z। 3-এরটা সত্য। ঠিক আছে, 3-এরটা সত্য হচ্ছে, 3-এরটা সত্য আসছে। 3-এরটা সত্য আসছে। এবার দেখো 4-এরটা কি বলেছে দেখি? চারেরটা
0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 বলা আছে। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 বলা আছে। 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 বলা আছে। আচ্ছা, এবার আর কি কন্ডিশন আছে দেখি। আর কন্ডিশন আছে যে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা, এটা বলা আছে। সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা, এইটা আছে। সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো একটা মান আমরা 45 ধরে নিচ্ছি। 45 হলে সাইন 45 এর মান কত হয়? 1/√2 গ্রেটার দেন, এটা 1/√2 স্কোয়ার, 1/√2 স্কোয়ার করলে হাফ হয়ে যায়। তাহলে এই মানটা কিন্তু 1/√2, এটা মানে হচ্ছে 0.5। ঠিক আছে, এই যে এটা গ্রেটার দেন দিয়েছে, 1/√2 দেওয়া আছে, 1/√2 তার স্কোয়ার। √2 মান কত? √2 মান হচ্ছে 1.4142, এইটা 1/4142। তাহলে এইটা হচ্ছে 1.4142 গ্রেটার দেন 1. তাহলে এটা হচ্ছে 2 আছে, এটা 2 আছে। তাহলে নিচে ছোট সংখ্যা হয়ে যাচ্ছে। আবার আমরা আর একটা উদাহরণ নিই, 60 যদি নিই, সাইন 60, তাহলে সাইন 60 মান √3/2 হচ্ছে, গ্রেটার দেন সাইন স্কোয়ার 60, তাহলে তার স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা 3/4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে √3/2 এর মান কত? 1.732/2 গ্রেটার দেন 3/4, 3/4 মানে কত হচ্ছে? 0.75। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে দশমিকের জন্য মান চলে যাচ্ছে, এটা 8 পয়েন্ট, এটা ভাগ করলে এই যে 1.732, এটা প্রথমেই দশমিক চলে আসবে, 2 দিয়ে ভাগ করলে দশমিক এখানে চলে আসছে, 8 দুগুণে 16, তাহলে 0.8 দিয়ে শুরু হচ্ছে, এটা 0.8, এটা 0.75, এইরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম মানটা আসছে আমাদের। তাহলে এখানে কি হচ্ছে, এই তথ্যটা চারেরটা দেওয়া আছে যে, আচ্ছা, থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা। আর একটা মান আমরা নিই, সাইন 30 মান কত? সাইন 30 মান হাফ গ্রেটার দেন 1/4, তাহলে হাফ গ্রেটার দেন 1/4, এটার মান হাফের মান কত? সাইন স্কোয়ার আছে, এটার মান 0.5 গ্রেটার দেন 0.25, তাহলে সাইন থিটা গ্রেটার দেন সাইন 0.25, 0.5টা তো 0.25 এর চেয়ে বড়ো। হ্যাঁ, তাহলে বলেছে থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে এটা সত্য হচ্ছে, আমরা 3টে উদাহরণ উল্লেখ করে দিলাম, তাহলে সত্য চলে আসছে আমাদের। এটা কতটা? এটা 4এরটা, তাহলে সত্য হয়ে গেল। নেক্সট দেখো 5এরটা। 5 দেখো 3-এর দাগে। 5এরটা কি বলেছে? 5এর বলে দিয়েছে যে একই ভূমি একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 1:3 হবে। তাহলে ভূমি, তাহলে ব্যাসার্ধ মনে করি আমরা আর, উচ্চতা এইচ যদি হয়, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ টু চোঙের পাই আর স্কোয়ার এইচ হয়। চোঙের শুধু পাই আর স্কোয়ার এইচ। এবার এরা যদি ভূমি আর উচ্চতা সমান হয়, উভয়ের আর এর মান আর এইচ এর মান সমান, তাহলে পাই আর স্কোয়ার এইচ ক্যান্সেল আউট হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে 1, এইটা তার মানে 1:3, তাহলে এটা সত্যই হচ্ছে। 5এরটা সত্য হচ্ছে, 5এরটা সত্যই হচ্ছে। 6এরটা দেখো, 6এরটা সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে। 6এরটা সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে। 6এরটা দেখো সংখ্যাগুরু মান নির্ণয় করতে দিয়েছে। সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে যে তথ্যটা দেওয়া আছে 2, 3, 9, 10, 3, 9, 3, 2, 3, 9, 10, 9, 3, 9, 2, 3, 9, 10, 9,
3 9 এটা আছে 2 3 9 10 9 3 9 2 3 2 3 9 10 9 3 9 এটা হচ্ছে এই তথ্যের সংখ্যাগুলো মান। এটা যদি আমরা ছোট থেকে সাজিয়ে নিই হয়ে যাচ্ছে 2 3 দুবার 9 একবার দুবার 3 বার 10 একবার। এই তথ্যের সংখ্যাগুলো মান পরিষ্কার বোঝা যাচ্ছে 9 9টা 3 বার আছে, সংখ্যাগুলো মান 9, ঠিক আছে। কিন্তু বলা আছে সংখ্যাগুলো মান, এখানে বলা আছে সংখ্যাগুলো মান 10, তাহলে এটা মিথ্যা। 10এরটা এটা মিথ্যা হচ্ছে, এইটা আসছে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী যেটা চারের দাগের থেকে শুরু করছি আমরা। এবার 2 নম্বরের এগুলো নিখুঁতভাবে কষে দেখাতে হবে। চারের দাগের যেগুলো আমরা করছি এবার 2 নম্বরের এগুলো ঠিকঠাকভাবে কষে দেখাতে হবে। একেরটা কি বলেছে, বলেছে 400 টাকার 2 বছরের সমল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে। ধরি বার্ষিক সুদের হার 8%, ঠিক আছে। ধরি বার্ষিক সুদের হার 8%, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে 400 × 1 + r/100, 400 টাকা 400 × 1 + r/100 2 বছর, সময় 2 বছর বলেছে, = 441 বা 1 + r/100 তারপরে 2 = 441/400 বা এই যে 1 প্লাস এইটা হয়ে যাচ্ছে, এটা 21 স্কোয়ার, এইটা 20 স্কোয়ার, উভয় দিকে আমরা যদি রুট করে দিই 1 + r/100 = 21/20 হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা এই যে r/100 বাঁ দিকে থাক 21/20 - 1 বা r/100 সমান 20 লসাগু, তাহলে 21 - 20 বা r/100 সমান 1/20 হয়ে যাচ্ছে, বা r সমান 1/20 × 100 কেটে গেলে 5 হয়ে যাচ্ছে, বা r সমান 5। অতএব নির্ণেয় সুদের হার 5%, নির্ণেয় সুদের হার 5% হচ্ছে, ঠিক আছে। নির্ণেয় সুদের হার 5% চলে আসছে, এটাই অ্যান্সার। এটার প্রসেস উল্লেখ করবে, এখানে উল্লেখ করে নিতে পারো আসল 400 টাকা, সময় 2 বছর, এটা উল্লেখ করে নিলে আরও ভালো হবে। হ্যাঁ, আর এখানে উল্লেখ করবে আসল সমান 400 টাকা আর সময় সমান 2 বছর। আসল 400 টাকা, সময় 2 বছর, ঠিক আছে। আসল 400 টাকা আর সময় 2 বছর। এবার 4 থেকে 2-এরটা, 4 থেকে 2-এরটা শুরু করছি। 4 থেকে 2-এরটা, 4 থেকে 2-এরটা, 2-এরটা কি বলেছে? 4 থেকে 2-এরটা বলেছে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:5:8। প্রথম ব্যক্তির লাভ্যাংশ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 50 টাকা কম। তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? আমি ধরে দিই ব্যবসায় মোট লাভ হয়েছিল x টাকা। ধরে নিতে হবে এটা প্রথমে। ধরি লাভ হয়েছিল x টাকা, ঠিক আছে। আচ্ছা, মূলধনের অনুপাত কিছু বলা নেই, তার মানে মূলধনের অনুপাতটাই হচ্ছে লাভ্যাংশের অনুপাত। মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান 3 মূলধনের অনুপাত 3:8:5, 3:8:5, ঠিক আছে। তাহলে বলেছে প্রথম ব্যক্তির আর তৃতীয় ব্যক্তির নিয়ে কাজ আছে এখানে। প্রথম ব্যক্তির লাভ্যাংশ তৃতীয় ব্যক্তির হচ্ছে, অতএব প্রথম ব্যক্তির লাভ প্রথম 3/16 × x টাকা সমান 3x/16 টাকা। আচ্ছা, তৃতীয় ব্যক্তির লাভ, এখান থেকে তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে এইটা হয়ে যাবে, তাহলে 5/16 × x শর্তানুসারে 5x/16 টাকা।
শর্তানুসারে বলছে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তিতে কম বলেছে 50 টাকা, তাহলে শর্তানুসারে এখানে হয়ে যাবে শর্তানুসারে 5x/16 মাইনাস 3x/16 সমান 50 বা 16 লসাগু 5x মাইনাস 3x সমান 50, এটা 2x/16 সমান 50 বা x সমান 50 ইন্টু 16/2, এটা 8 হয়ে যাচ্ছে, বা x সমান 50 × 40 400। ঠিক আছে, অতএব লাভ হয়েছিল 400 টাকা। এটাই উত্তর হবে, লাভ হয়েছিল 400 টাকা। ঠিক আছে, লাভ হয়েছিল 400 টাকা, এটাই উত্তর আসবে। নেক্সট দেখো বলেছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। 3 যেটা আছে যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। আমরা যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করছি। দেখো যৌগিক ভেদের উপপাদ্যটি তোমরাই পারবে, আমি বলে দিচ্ছি। দেখো যৌগিক ভেদের উপপাদ্যটি তোমাদের বইয়ের 192 পাতায় আছে। যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য তোমাদের বইয়ে 192 পাতায় যৌগিক ভেদের উপপাদ্যটি আছে। তাও আমি বলে দিচ্ছি এখানে, দেখো 192 পাতা ফলো করবে। যৌগিক ভেদের উপপাদ্য বলে উল্লেখ করে দেওয়া আছে, যৌগিক ভেদের উপপাদ্য বলে উল্লেখ করে দেওয়া আছে 192 পাতা। এক্স ওয়াই জেড তিনটি এরূপ চল যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই। উপপাদ্যটি হচ্ছে এক্স ওয়াই জেড তিনটি এরূপ চল যে এক্স ওয়াই জেড তিনটি এরূপ চল যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক। আচ্ছা, এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক হলো কমা দিয়ে, কমা। আচ্ছা, আর হবে এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক, এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক, এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক। ঠিক আছে, এক্স প্রপোর্শনাল টু জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তিত হয়। পাশের কন্ডিশনগুলো কিন্তু লিখতে হবে। তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে যখন, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হবে যখন যখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তিত হয়। ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তিত হয়। ঠিক আছে, এইখানে যৌগিক ভেদের উপপাদ্য উল্লেখ করে দিলে ভালো হবে। যৌগিক ভেদের উপপাদ্য। ঠিক আছে, এইখানে যৌগিক ভেদের উপপাদ্য উল্লেখ করে দিয়ে তারপর লিখে দিলে এটা যখন ওয়াই এবং জেড উভয় পরিবর্তিত হয়। 3 হলো। নেক্সট 4 দেখো, এটা তোমাদের বইয়ে দেয়া আছে পেজ নাম্বার 192-এ। হ্যাঁ, নেক্সট 4। আচ্ছা, 4 এখানে করে দিচ্ছি। একটা সমীকরণ দেওয়া আছে 4। সমীকরণ আছে 3x² - 5x + 2k = 0। 3x² - 5x + 2k = 0 আছে। 3x² - 5x + 2k, 3x² - 5x + 2k = 0। সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হলে k এর মান নির্ণয় করো। এই সমীকরণের বীজ দুটি বাস্তব। একটা সমীকরণের দুটো বীজ বাস্তব হলে তার নিরূপক 0 হয়। অতএব নিরূপক সমান কত? নিরূপক = b² মানে -5² -4ac, 4 × 3 × এটা 2k। তাহলে -5² হলে মাইনাসে মাসে প্লাস হয়ে যাবে, 5 × 5 = 25 হয়ে যাবে। 25 - 3 × 4 = 12 × 24k, এইটা হচ্ছে। তাহলে শর্তানুসারে যে কন্ডিশন বলে দিয়েছে বীজ দুটি বাস্তব, শর্তানুসারে নিরূপকের মানটা 0 হবে, বা -24k = -25, মাইনাস মাইনাস কেটে গেল, বা k সমান 25/24 এইটা আসছে। k = 25/24 আসছে। এটাই অ্যান্সার। k এর মান 25/24, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 5 দাগের। 5 দাগের পেজ নাম্বার 383, যোধপুর পার্ক বয়েজ স্কুলের প্রশ্ন সমাধান করছি আমরা।
5 এর দাগে বলেছে x = 3 + 2√2 বলা আছে, x = 3 + 2√2 বলা আছে। তাহলে আমরা x = 3 + 2√2 বলা থাকলে আমরা এখানে x + 1/x এর মান নির্ণয় করতে হবে, x + 1/x এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা 1/x এর মানটা দেখে নিই কত। অতএব 1/x = 1/3 + 2√2, এইটা হচ্ছে 3 + 2√2, বা এটা সমান এইটা 3 - 2√2, এইটা 3 + 2√2 ইন্টু 3 - 2√2 দিয়ে গুণ করছি, এটা 3 - 2√2, a + b ইন্টু a - b, ফর্মুলা কি a² - b², 3 এর স্কোয়ার কত হয় 9 হয়, আর 2√2 স্কোয়ার কত হয় 2√2 স্কোয়ার মানে দুবার 2√2 গুণফল, 2√2 ইন্টু 2√2, 2 দুগুণে 4, দুটো √2 গুণফল হলে 2, তাহলে 8 হয়ে যাচ্ছে। তাহলে 9 - 8 1, তার মানে 3 - 2√2 হচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব x + 1/x কত, একটা মান 3 + 2√2 প্লাস 3 - 2√2, কেটে গেলে 6। অতএব x + 1/x এর মান 6, এটাই অ্যান্সার। x + 1/x এর মান 6, এটাই অ্যান্সার। x + 1/x এর মান 6। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখে দিয়ে দেবে, এর আগের কয়েকটা অঙ্কের হয়তো উত্তর লেখা হয়নি। নেক্সট দেখো 6 এর দাগেরটা, 6 এর দাগের যে কোনো চিত্র অঙ্কন করলে স্কেল পেন্সিল ধরে চিত্র অঙ্কন করবে। 6 এর দাগে যেটা বলা আছে, একটা আয়তক্ষেত্র বলা আছে, এটা মনে করো ABCD একটা আয়তক্ষেত্র, ABCD, চিত্র অঙ্কন করলে স্কেল পেন্সিল ধরে চিত্র অঙ্কন করবে। হ্যাঁ, এবার বলেছে কি কন্ডিশন বলে দিয়েছে, বলেছে ABCD আয়তাকার চিত্রের ভেতরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6, এখানে মনে করো ও বিন্দু অবস্থিত। আচ্ছা, OB, OC, OD, OA যোগ করা হলো। ঠিক আছে, কি বলেছে, OB = 6, OD = 8, OA = 5। এইটা একটু এদিকে নিলে ভালো হতো, কারণ OA 5 বলেছে। ঠিক আছে, এখানে নেওয়া হয়ে গেছে, এটা O। ABCD এখানে লিখবে ABCD আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে OB = 6 সেমি, OD = 8 সেমি, OB = 6 সেমি, OD = 8 সেমি, এবং OA = 5 সেমি। এটা বলা আছে। এটা চিত্রটা ও বিন্দুটা একটু এদিকে নেবে, হ্যাঁ, যেমন দৈর্ঘ্য বলা থাকবে সেই অনুযায়ী, কারণ ও এর মানটা কম দেওয়া আছে সবচেয়ে, বিন্দুটা এর কাছাকাছি হবে। তোমরা পরীক্ষা এতে যখন করবে এটাও সেইভাবেই বুঝে নেবে। ও বিন্দুটা এই জায়গায় হলে ঠিকঠাক হতো, এইখানে এইটা 6, এইটা যোগ হতো, এইটা যোগ হতো, এই জায়গায় হলে ঠিকঠাক হতো। ঠিক আছে, ও বিন্দুটা। এবার এইটা যেটা দেয়া আছে তোমাদের খেয়াল করবে, তোমাদের বইয়ে 288 পাতায় একটা প্রয়োগ আছে, এই প্রয়োগটা এই স্টেটমেন্টটাই দেওয়া আছে যে ABCD একটি আয়তাকার চিত্র অঙ্কন করো, যে ও আয়তাকার চিত্রের ভেতর এমন একটা বিন্দু হলে, আয়তাকার চিত্রের ভেতর একটা বিন্দু হলে প্রমাণ করো OA² + OC² = OB² + OD², OA² + OC² = OB² + OD²। এটা প্রমাণ করতে দেওয়া আছে, এটা একটা প্রয়োগ। আমাদের তোমরা প্লেলিস্টে, আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে দেখবে মাধ্যমিকের সাজেশান দেওয়া আছে, মাধ্যমিকের সাজেশান 3টে ক্লাসে কমপ্লিট করা আছে, সেখানে দেখবে শুধু প্রয়োগের উপর, উপপাদ্য সম্পাদ্য প্রয়োগের উপর একটা ক্লাস আছে। প্রয়োগের এই সাজেশানটা দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট তোমাদের জন্য। প্রয়োগে এই স্টেটমেন্টটা যেটা প্রয়োগ প্রমাণ করতে, এইটা কিন্তু দেওয়া আছে আমাদের। প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে যে 18টা সাজেশান দেওয়া আছে প্রয়োগ, তার মধ্যে এটাও আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে তার স্টেটমেন্টটাই তুলে দিয়েছে এখানে। তাহলে কি হবে, তাহলে তোমরা এখানে বাকি তথ্যটা যখন লিখবে, আমরা জানি বলে শুরু করবে, আমরা জানি, তাহলে কিসের মান বের করতে হবে আমাদের, এখানে মান চেয়েছে, তাহলে এখানে মান চেয়েছে যে OC-র মান নির্ণয় করো, OC-র মান নির্ণয় করো। আমরা জানি
ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, বা ওয়ে হচ্ছে 5 প্লাস ওসি স্কোয়ার, ওবি হচ্ছে এখানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, বা 5 স্কোয়ার 25 প্লাস ওসি স্কোয়ার 36 প্লাস 64, বা ওসি স্কোয়ার সমান এটা 0, 6 9 রেখে 10, এটা -25, বা ওসি স্কোয়ার সমান 75, বা ওসি সমান প্লাস মাইনাস √75, বা ওসি সমান √75 মানে কত? 5 5 25, 3 25 75, রুটের মধ্যে 5 × 5 × 3, তাহলে হয়ে যাবে +-5√3, তাহলে এটা ধনাত্মক হবে। অতএব ওসি এর মান 5√3 এত সেমি, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, 5√3 সেমি। ওসির মান 5√3 সেমি, ওসির মান হয়ে যাবে 5√3 সেমি। দেখে নাও প্রসেসটা। নেক্সট দেখো 7এরটা শুরু করব। সাতেরটা কি বলেছে? সাতের অঙ্ক বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে সাধারণ স্পর্শকের সাধারণ স্পর্শকের দূরত্ব, এইটা মনে করো এর ব্যাসার্ধ মনে করো 8 সেমি, আর এখানে একটা ছোট্ট বৃত্ত এর মনে করো 3 সেমি ব্যাসার্ধ। ঠিক আছে, এর কেন্দ্র আর এর কেন্দ্র এদের মধ্যে দূরত্ব হচ্ছে 13 সেমি। এটা এদিকে গেল, এটা এদিকে অঙ্কন করলে এটা যোগ করছো, এই সাধারণ স্পর্শক, এটা দুটো সাধারণ যে স্পর্শক, এটা এই স্পর্শকের মানটা নির্ণয় করতে হবে। এটা মনে করো পি, এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কিউ, এটা মনে করো এ, এটা মনে করো বি, এর সমান্তরাল সরলরেখা নিয়ে এখানে যোগ করা হবে, সমান্তরাল সরলরেখা যেটা পি কিউ, এটা মনে করো আর। ঠিক আছে, মনে করি পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি এবং ইউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি উল্লেখ করে দিলে। পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি, কিউ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। ঠিক আছে, এটা উল্লেখ করলে। আচ্ছা, এখানে পি কিউ সমান বিআর, পি কিউ আর বিআর দৈর্ঘ্য সমান 13 সেমি, এটা 13 হচ্ছে, তাহলে এইটা 13 সেমি হলে এটা 13 সেমি, তাহলে এপি সমান 8 সেমি, বিকিউ সমান 3 সেমি, কারণ এর ব্যাসার্ধ 8 সেমি বলেছে, এপি ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ 3 সেমি বলে দিয়েছে, বিকিউ ব্যাসার্ধ। আচ্ছা, এইটা সমান্তরাল করে আঁকা হয়েছে, সেই জন্য এইটা যেহেতু সমান্তরাল, তাহলে বিকিউ সমান এআর, বিকিউ সমান এইটা বিকিউ ইজ ইকুয়াল টু, অতএব বিকিউ ইজ ইকুয়াল টু পিআর হবে, বিকিউ ইজ ইকুয়াল টু পিআর ইজ ইকুয়াল টু 3 সেমি হবে। এটা সমান হবে, অতএব এআর সমান কত হবে? এআর সমান এটা পুরোটা 8 থেকে 3 মাইনাস, এটা হয়ে যাবে 5 সেমি। আর বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক পরস্পর সমকোণে থাকে সর্বদা। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি আর থেকে পাই, ঠিক আছে, ত্রিভুজ বা এ আর বি থেকে পাই, আচ্ছা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ লিখলে ভালো হবে। ঠিক আছে, উল্লেখ করে দিতে পারো এ বি ত্রিভুজ, এ আর বি এক সমকোণী ত্রিভুজ, অতএব এটা থেকে পাচ্ছি আমরা এ আর স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি আর স্কোয়ার। এটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এ আর কত মান নির্ণয় করছি 5, বা 5 স্কোয়ার প্লাস এ বি কত, এ বি স্পর্শকের মান নির্ণয় করতে হবে। বি আর কত, বি আর, এই যে বি আর সমান 13, এটা 13 স্কোয়ার, বা এটা 25 প্লাস এ বি স্কোয়ার সমান 169। এবার ক্যালকুলেশনটা আমরা এদিকে করছি, বা এ বি স্কোয়ার সমান 169 মাইনাস 25, বা এ বি স্কোয়ার সমান 144, বা এ বি সমান প্লাস মাইনাস 12,
অতএব এ বি সমান 12। অতএব সরল অতএব বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি। এটা উত্তর। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 8এরটা। আটের অঙ্ক আছে এ ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা, এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা, বা সেক থিটা সমান কত হবে এক্স বাই এ, কী বলেছে এখানে। আর ওয়াই ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা হলে এক্স এবং ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক, একদমই সহজ। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা, তাহলে বা ট্যান থিটা সমান কত হবে ওয়াই বাই বি, বা এখানে সেক্স স্কোয়ার থিটা সমান কত হবে এদিকে স্কোয়ার এক্স স্কোয়ার বাই স্কোয়ার, আর ট্যান স্কোয়ার থিটা সমান কত হবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। হলো, আমরা কি জানি, আমরা জানি সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে সেক্স স্কোয়ার থিটার মান কত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এইটাই থিটা বর্জিত সম্পর্ক। ঠিক আছে, অ্যান্সারটা লিখে দেবো, ফাইনাল অ্যান্সার। অতএব এক্স ও ওয়াইয়ের থিটা বর্জিত সম্পর্ক হলো, অতএব এক্স ও ওয়াইয়ের প্রত্যেক অঙ্কের শেষে উত্তর লিখবে, এক্স ও ওয়াইয়ের থিটা বর্জিত সম্পর্ক নিখুঁতভাবে করতে হলে 199 100 তুলতে হলে প্রত্যেক অঙ্কের শেষে উত্তরটাও মনে করে লিখবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা নেক্সট দেখো 9এরটা, এটা বুঝতে পারলে নিশ্চয়ই, একদমই সহজ অঙ্ক দিয়েছে। 9এরটা দেখো, নয়েরটা কি বলেছে, একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি এবং সুতোর দৈর্ঘ্য 20√3 সেমি হলে ঘুড়িটি মাটির সঙ্গে কত উচ্চতা, মাটির থেকে কত উচ্চতায় আছে। একদম সহজ, স্কেল পেন্সিলের সাহায্যে ছবি আঁকবে প্রত্যেকটা। এটা মনে করো এ বি সি, মনে করি সি বিন্দুতে ঘুড়িটি উঠছে, সি বিন্দুতে ঘুড়িটি আছে। ঠিক আছে, মনে করি সি বিন্দুতে ঘুড়িটি আছে, আরও আমরা ধরে নিচ্ছি, ধরি ঘুড়িটি ভূমি এ বিন্দুর সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে। এছাড়া ঘুড়িটি ভূমি এ বিন্দুর সঙ্গে 60 ডিগ্রি কোণ করে আছে, তার মানে এইটা 60 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ বিএসি সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, কি বলেছে, আর দেয়া আছে, প্রদত্ত আছে যে সুতোর দৈর্ঘ্য 20√3, অতএব সুতোর দৈর্ঘ্য এখানে বলেছে সুতোর দৈর্ঘ্য 20√3 সেমি, অতএব এসি সমান 20√3, এসি সমান এত সেমি। ঠিক আছে, এসি সমান 20√3 সেমি না, মিটারে আছে, মিটার এককে আছে, মিটার। তাহলে 20√3, তাহলে উচ্চতা চেয়েছে, তার মানে এ বি লম্ব আর অতিভুজ নিয়ে, তাহলে সাইন দিয়ে লম্ব আর অতিভুজ সাইন সম্পর্কে আছে। ঠিক আছে, সাইন সম্পর্কে নিচ্ছি আমরা, বা কোশেক নিলেও হবে, কত উচ্চতায় আছে।
অতএব ঘুড়ির উচ্চতা কোনটা? বিসি। অতএব সাইন 60 সমান লম্ব বাই অতিভুজ, মানে বিসি বাই এসি, বা সাইন 60 মান √3/2 বিসি বাই এসির মান 20√3, বা কোনাকুনি গুণ করলে 2BC সমান 20√3 ইন্টু √3, বা বিসি সমান 20√3 গুণ করলে 3 হয়, 3 × 60, 60/2 কেটে গেলে 30 হচ্ছে, বা বিসি সমান 30। অতএব উত্তর লিখবে ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উঁচুতে আছে। এটাই অ্যান্সার ফাইনাল। ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উঁচুতে আছে। দেখে নাও প্রসেসটা। একদমই সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা দেখো। 10-এর অঙ্ক দেখো। বলেছে একটি দুটি লম্ববৃত্তাকার নীরের চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4। দুটি লম্ব বৃত্তাকার নীরের চোঙের উচ্চতার অনুপাত 1:2। ধরি প্রথম চোঙের উচ্চতা h একক এবং দ্বিতীয় চোঙের উচ্চতা 2h একক। হলো, একটার উচ্চতা আমরা h একক ধরে নিলাম, অন্যটা 2h একক ধরে নিলাম। এইভাবে ভাষায় লিখবে, ঠিক আছে। নেক্সট, ভূমির পরিধির অনুপাত 3:4। তাহলে আয়তনের অনুপাত কত? তাহলে ভূমির পরিধির অনুপাত 3:4 যদি হয়, তার মানে একটার হচ্ছে ভূমির পরিধির ফর্মুলা কি? 2πr। ঠিক আছে, ভূমির পরিধির ফর্মুলা 2πr। তাহলে আবারও ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ r1 এবং দ্বিতীয় চোঙের, এবং দুবার হয়ে গেছে, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2। অতএব 2πr1/2πr2 সমান 3/4 এইটা। তাহলে 2π কেটে গেলে এখানে r1/r2 সমান 3/4 হচ্ছে। ধরি r1 সমান 3r আর r2 সমান 4r। ঠিক আছে, বা এটা উল্লেখ করতে পারো, ধরি প্রথম চোঙের ব্যাসার্ধ 3r একক এবং দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 4r একক। তাহলে এবার চেয়েছে কি চেয়েছে? তাহলে আয়তনের অনুপাত কত? অতএব প্রথম চোঙের ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত, এত একক লেখো, অনুপাত πr²h। ফর্মুলা হচ্ছে πr²h। এখানে r এর জায়গায় 3r আছে, 3r², পাই 3r তার স্কোয়ার। h এর মান এখানে প্রথমটার ক্ষেত্রে h ইজ টু পাই, এটা হচ্ছে 4r তার স্কোয়ার। এখানে h এর জায়গায় 2h হবে। তাহলে পাই h ক্যান্সেল আউট, এখানে হয়ে যাচ্ছে 9r² ইজ টু 4² 16, 16 দুগুণে 32, r² ইজ ইকুয়াল টু r² তুলে দিলে 9:32। অতএব প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত 9:32। এটাই হবে, প্রথম ও দ্বিতীয় চোঙের আয়তনের অনুপাত 9:32 হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার। দেখে নাও প্রসেসটা ভালো করে। এখানে কিন্তু তোমাদের বুদ্ধি করে r1 আর r2 মানটা নির্ণয় করে নিতে হবে, তারপরে মানটা বেরোবে। এবার দেখো 11টা, 10এরটা হলো 11 অঙ্ক। দেখো
পরেরটা যেটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা ধরে নিচ্ছি, ধরি গোলকের ব্যাসার্ধ আর একক ধরছি, অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4πr² বর্গ একক। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। এবার গোলকের ব্যাসার্ধ 50% বাড়ানো হলো, অতএব গোলকের বর্তমান, এইভাবে লিখে করবে, বর্তমান ব্যাসার্ধ কত হবে? 50% বাড়ানোর পর ব্যাসার্ধ সমান আর আগে ছিল প্লাস 50/100 ইন্টু আর, এত একক। পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ হয়, আর পার্সেন্ট আনতে হলে 100 দিয়ে গুণ হয়। তাহলে 100 দিয়ে ভাগ করা হয়েছে আর এর ওপর, এইটা কেটে গেছে, এটা 1 এটা 2 ইকুয়াল টু আর প্লাস r/2 একক সমান, এটা 2 লসাগু 2r প্লাস আর, মানে একবারে করে দিচ্ছি 3r একক। বর্তমানে তাহলে এটা লসাগু করলে 2r প্লাস আর 3r/2 একক। অতএব বর্তমান ব্যাসার্ধ এইটা হচ্ছে, অতএব বর্তমান ক্ষেত্রফল সমান 4π3r/2 তার স্কোয়ার এত বর্গ একক সমান, এটা কত হয়ে যাচ্ছে? 3 থেকে 9 4 9, এটা হয়ে যাচ্ছে 4π ইন্টু 9r²/4 এত বর্গ একক। 4 কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 9πr² বর্গ একক হয়ে যাচ্ছে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল, অতএব ক্ষেত্রফল বাড়লো ইজ ইকুয়াল টু 9πr² মাইনাস হয়ে যাচ্ছে 4πr², 9πr² মাইনাস 4πr² এত বর্গ একক ইজ ইকুয়াল টু 5πr² এত বর্গ একক। ঠিক আছে, এবার যে ক্যালকুলেশনটা করবে সেটা আমরা এখানে লিখে দেখাচ্ছি। অতএব ক্ষেত্রফল প্রথমে কত ছিল, কত পার্সেন্ট বৃদ্ধি পেল, সেটা যেটা আগে প্রাথমিকে ছিল তার উপর নির্ভর করে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে 4πr², এটা আগে ছিল, এত বর্গ এককে, এইভাবে লিখবে, এত বর্গ এককে বৃদ্ধি পায়, এখানে যেটা ভাষাটা লিখবে, এত বর্গ এককে বৃদ্ধি পায় 5πr², এটা ভাষাটা দেবে। 4πr² এত বর্গ এককে বৃদ্ধি পায় 5πr², এক বর্গ এককে বৃদ্ধি পায় 5πr²/4πr²। আর কি চেয়েছে এখানে চেয়েছে শতকরা, মানে 100-র ওপর, তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পায়, তাহলে 5πr²/4πr² ইন্টু 100%। এই যে πr² ক্যান্সেল, 100কে কাটলে 25 হচ্ছে, 5 25 125। অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 125। আমরা শতকরা লিখেছি তাই পার্সেন্ট লিখবো না। ঠিক আছে, আমরা দেখো এখানে ধরে নিয়েছি গোলকের ব্যাসার্ধ বলেছে 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আমরা গোলকের ব্যাসার্ধ আর একক ধরে নিয়েছি, বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক, 50% বাড়ানো হলো, তাহলে বর্তমানে আর প্লাস 50% তোলা হলে 100 দিয়ে ভাগ করতে হয়, এটা ইন্টু আর এত একক। ঠিক আছে, ব্যাসার্ধ এত একক হলো, ক্ষেত্রফল একক সবসময় বর্গ একক হয়, তাহলে 4πr², এখন আরের জায়গায় 3r/2 আছে, এটা সিম্পলিফাই করা হয়েছে 9r²/4, 4 কেটে গেছে, 9πr² বর্গ একক। ক্ষেত্রফল বেড়েছে, বর্তমানে 9πr², আগে ছিল 4πr², তাহলে 5πr² হয়ে যাচ্ছে। তাহলে 4πr² বৃদ্ধি পায় এত, একে কত, 100 কত, সিম্পলিফাই করলেই অ্যান্সার চলে আসছে। ওকে, এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, নেক্সট লাস্ট অঙ্ক এই পেজের। এই পেজে লাস্ট অঙ্ক আছে, দেখো 12টা। uy = xi - 25/10। ঠিক আছে, এইটা দেওয়া আছে। আর কি আছে, আর আছে সামেশন অফ fi(ui) আছে, এটা fi সামেশন অফ fi(xi) হবে, এটা সামেশন অফ fi(xi) হবে = 20
আর সামেশন অফ এফ আই দেওয়া আছে, সামেশন অফ এফ আই দেওয়া আছে 100, তাহলে এক্স বারের মান চেয়েছে, ঠিক আছে, 100 দেওয়া আছে, তাহলে এক্স বারের মান চেয়েছে। দেখো ক্যালকুলেশনটা আমরা এক্স বারের মান নির্ণয় করব। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রাশিবিজ্ঞানের অঙ্ক দেওয়া আছে, রাশিবিজ্ঞানের অঙ্ক দেওয়া আছে এখানে। আচ্ছা, এইটা ইউআই আছে, এটা ইউআই আছে, আর এটা আছে 100, তাহলে আমাদের এক্স বারের মান চেয়েছে। এক্স বার সমান কি হয়, এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, এইটা ঠিক আছে। এক্স বার ইজ ইকাল টু সামেশন অফ এ প্লাস এক্স বার ইজ ইকাল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই, অনেক সময় এক্স আই থাকে যখন যেটা থাকবে। আচ্ছা, এইটা ইন্টু এইচ হয়, ইন্টু এইচ, তাহলে এখানে এ সমান কত, এ সমান 25, আচ্ছা এই দুটো মান দেয়া আছে, আর এইচ সমান 10, অতএব এক্স বার ইজ ইকাল টু মান পুট করলে এর মান 25 প্লাস এটার মান হচ্ছে 20, এটার মান 100 ইন্টু 10, এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে থাকছে 25 প্লাস 2 সমান 27, অতএব এক্স বারের মান 27, অ্যান্সার এসে গেল, ঠিক আছে, এক্স বারের মান 27। দেখে নাও প্রসেসটা, একদমই সহজ প্রসেস। এই ধরনের কিন্তু অনেক অঙ্ক আছে, প্রায় প্রত্যেকটা পেজেই কিন্তু এই ধরনের অঙ্ক আছে। এর সাথে সাথেই দেখো আমাদের এই পার্টটা শেষ হলো, কোশ্চেন পেপারটা। আমরা পরের ক্লাসে আসবো পরবর্তী পেজে নিয়ে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।